ঘড়িতে এখন রাত 11টা বেজে 9 মিনিট। চারদিকে ঘোর নিস্তব্ধতা। মনে হচ্ছে এই ধরনীতে শুধুমাত্র একটা মানবী অবস্থান করছে, অথচ সেও এখন বাক্যহীন। অতএব এখন পৃথিবীকে সম্পূর্ণ শব্দহীন থাকা উচিত, প্রাণহীন থাকা উচিত, কিন্তু সেটাই বাদ সেধেছে অদূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক। বিলাসবহুল রিসোর্টের সব থেকে সুন্দর রুমটা বুক করা হয়েছে প্রেম আর সারার জন্য। সেই রুমের দক্ষিণ দিকটা ঘন তৃণাচ্ছন্ন। জানালা দিয়ে স্পষ্ট অবলোকন করা যায় সেই দৃশ্য। চাঁদের মোলায়েম আলো আর কৃত্রিম রঙিন আলোয় জায়গাটা যেন স্বর্গরাজ্যের এক টুকরো বাগান মনে হচ্ছে। সারা সেই সুন্দর দৃশ্যটা অপলক দৃষ্টিতে অবলোকন করছে। রুমে এখনো প্রেম আসেনি। কাল কোথায় ঘুরতে যাবে সেই প্ল্যান করতে ব্যস্ত সবাই। সারা সেই ঘণ্টাখানেক থেকে রুমের ভিতর মূর্তির মতো বসে আছে। সে কখনো ভাবেনি প্রেমের সাথে তার বিয়ে হওয়া সম্ভব, কেননা সারার পরিবার, এমনকি প্রেম নিজেও এই বিষয়ে না করেছিল। কত চেষ্টা, কত আত্মত্যাগে আজ প্রেমকে পেয়েছে সে। শেষ পর্যন্ত বাসা থেকে পালিয়ে বিয়েটা হলো। আর কখনো কি বাসায় যেতে পারবো? বাবা মা কি আমায় আদৌ মেনে নেবে, নাকি আগের মতোই শুধু মারবে? সারা আর ভাবলো না। বিছানা থেকে উঠে রুমের লাইটটা জ্বালালো। পুরো রুমটা এখন ফুল দিয়ে সাজানো। সেই ফুল থেকে হালকা মিষ্টি গন্ধ ভেসে আসছে। এই সবটুকু ডেকোরেশনের দায়িত্ব নিয়েছিল রিসোর্ট অথরিটি। সারাটি টেবিলে রাখা জগটা থেকে এক গ্লাস পানি খেয়ে নিল ঢকঢক করে। সাথে সাথেই খট করে খুলে গেল রুমের দরজা। প্রেম হুট করে রুমে ঢুকে পড়ায় মোটামুটি অস্বস্তিতেই পড়ে গেল সারা। বাসর রাত নিয়ে কত জল্পনা কল্পনা করেছিলাম এতদিন, তার শুরুটাই বাজেভাবে হলো। প্রেম রুমে ঢুকেই অস্বাভাবিক স্বরে বলল, দাঁড়িয়ে আসো যে, ঘুমাওনি? প্রেমের কথা শুনে হতভম্ব হয়ে গেল সারা। আশ্চর্য, বাসর রাতে বর রুমে ঢোকার পূর্বেই বউ ঘুমায় নাকি? সে বিছানায় বসে বলল, না, হাজব্যান্ড আসার আগে ওয়াইফ তো ঘুমায় না মেবি, তাও আবার বাসর রাত। সারার কথা শুনে প্রেম মুচকি হাসলো। গায়ের নীল টি শার্টটা খুলতে খুলতে বলল, লাইফ ইজ নট এ ব্যাট অফ রোজ। এই প্রবাদটা ছোট থেকেই শুনে এসেছো, তাই না? এর অর্থ জীবন কোনো পুষ্পসজ্জা নয়। আচ্ছা, এখন কি আমরা জীবনের বাইরে অবস্থান করছি? তাহলে এই পুষ্পসজ্জার ব্যবস্থা করার মানে কি? প্রেমের যুক্তিপূর্ণ কথাটা বেশ লাগলো সারার, তবে জবাব দিল না। জীবনে বাসর রাত সম্পর্কে অনেক স্বপ্ন এঁকেছে সে। প্রেম ওর জীবনে আসার পর থেকে সেই স্বপ্নে যেন আরো বর্ষণ ঘটিয়ে সতেজ করেছে সবকিছু। সারার কাছ থেকে কোনো জবাব না পেয়ে আবারও মুচকি হাসলো প্রেম। এখন ওর শরীরে শুধুমাত্র একটা সেন্টু গেঞ্জি আর 3/4 প্যান্ট। সে বিছানায় উঠে পড়ল। তুমি শুধু আমাকে বিয়ে করতে চেয়েছিলে। আমাকে পাওয়ার জন্যই এতদিন অজস্র পাগলামি করেছো। আজ তো পেয়ে গেলে। কেমন অনুভূতি হচ্ছে তোমার? আশ্চর্য, তুমি কি সাংবাদিক নাকি? প্রেমের কথায় বেশ বিরক্ত ভঙ্গিতেই উত্তরটা দিল সারা। এই উদ্ভট প্রেম আজীবন এমন থাকবে নাকি আল্লাহ? এ আমি কাকে বিয়ে করলাম? সারার জবাবে প্রেম হাসিতে ঢলে পড়ল, অতঃপর সিরিয়াস হয়ে বলল, তুমি আমাকে বিয়ে করেছো ভালো কথা, কিন্তু ভুলেও কখনো স্ত্রীর অধিকার ফলাতে আসবে না প্লিজ। তুমি ভালো করেই জানো আমি কেমন। প্রেমের সিরিয়াস ভঙ্গির বাণী হলেও সারা অতটা গায়ে মাখল না। ওর কথাটা শেষ হওয়া মাত্র সারা তীব্র বেগে প্রেমের উপর ঝুঁকে ওর শার্টের কলার খুঁজে না পেয়ে সেন্টু গেঞ্জি ধরে বলল, তুই শুধুই আমার, ওকে? তোকে পাওয়ার জন্য কি কম জ্বলনে খরচ করেছি? ভালোবাসা দিবি কিনা বল। সারার হঠাৎ আক্রমণে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল প্রেম। অতঃপর নিজ হাত দিয়ে সারার হাত ধরে বলল, এসব কে শিখাইছে তোমায়? আমার খচ্চর বোনটা দেখছি ভালো করেই তোমার মাথা খেয়েছে। প্রেমের কাছ থেকে এই কথা শোনার পর সারার মুখটা দেখার মতো ছিল। ধরা পড়া চোরের মতো সে এদিক ওদিক তাকাচ্ছিল। রশ্মিত বলেছিল প্রেম এমন কথা বললে রাগ করে এই ব্যবহার করতে। করলামও ভালো, বাট ধরা পড়ে গেলাম। দূর চাই। সারা মনে মনে এই কথা ভাবতেই প্রেম বলল, সে যাই হোক, আমি যা বলছি তা মাথায় রেখো। গুড নাইট। প্রেম, অশ্রু সজল চোখে তাকিয়ে ডাকলো সারা। এতদিন যাকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে ছুটে এসেছে সেই আজ এই কথা বলছে। আজ সত্যিই অনেক খারাপ লাগছে। নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে। আমার জীবনটা কি সত্যি এমন হওয়াটাই উচিত ছিল? পৃথিবীর সবাই তার প্রিয় মানুষের সাথে হাসি খুশি সুখী শান্তিতে আছে, শুধু আমার কপালেই এত যন্ত্রণা কেন? চোখের ফানি অবিরল ধারায় পড়তেই প্রেম বলল, কাঁদছো কেন পাগলি?
প্রেমের আদরে সম্বোধনে আরও কান্নায় ভেঙে পড়ল সারা। প্রেম বালিশে মাথা দিয়ে বলল, এদিকে আসো বউ। সারা চোখ তুলে চাইল, প্রেম কি এখন মজা করছে? ঝাপসা চোখে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল সারা। কথা বলল না। প্রেম মুচকি হাসল। বালিশ থেকে মাথাটা উঠিয়ে সারার হাতটা আলতো করে ধরে বলল, এই চোখের পানিটুকুই যদি এখন আমার দেওয়া সুখের অনুভূতি হয়, তাহলে কি খুব ক্ষতি হবে সারা? সারা বেজা চোখে তাকালো। প্রেমের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে মজা করছে কিনা। প্রেম আবার মুচকি হেসে বলল, বিশ্বাস হচ্ছে না আমার কথা? সারা বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল। হুম। প্রেম আবারও হাসলো। থ্রি কোয়ার্টার প্যান্ট থেকে একটা গোল্ড রিং বের করে সারার হাতে পরিয়ে দিয়ে বলল, আমি এতই বেকার না যে বউকে ছোটখাটো একটা গিফট দিতে পারবো না। যদিও গিফটটা খুব দামি না, তবুও আশা করি তোমার ঠোঁটে হাসি ফুটবে। সারা হাসলো। সে এতটাই খুশি হলো যে হাসতে হাসতে কেঁদে ফেলার উপক্রম হলো। শেষ পর্যন্ত প্রেমের কথাই সত্যি বলে প্রমাণ হলো। কান্না ভেঙে পড়ল সারা। চোখের ফানিটুকু সুখের হলো। প্রেম সারার কানে কানে বলল, বেঁচে থাকার জন্য এরকম একটা মুহূর্ত হলেই হয়, তাই না? সারা ঝাঁপিয়ে পড়ল প্রেমের বুকে। শব্দ করে কাঁদল এবার। মনের যত কষ্ট, ব্যথা, যন্ত্রণা জমা ছিল সব বিসর্জন দিল এই চোখের ফানি দিয়ে। এই জায়গাটুকুই তো দরকার ছিল। কেঁদে কেটে অস্থির হয়ে গেলেও যদি প্রিয় মানুষের বুকে একটু ঠাঁই পাওয়া যায়, তাহলে আর কি চাই কি? প্রেম সারাকে বুকে আগলে রেখে মাথায় হাত বোলাতে বোলাতে বসল। বাসার জন্য মন খারাপ হয়? সমস্যা নেই, আস্তে আস্তে সব মানিয়ে নিব। এই মুহূর্তে সারা নিজের সব থেকে সুন্দর স্মৃতিটুকু লিখল মনের খাতায়। তুই এখানে কি করছিস? প্রহর ভাইয়ের কথায় চমকে উঠলাম আমি। ভূত দেখার মতো পেছনে তাকিয়ে ক্ষণকাল নিজেকে সময় দিয়ে শান্ত করলাম মস্তিষ্ক। রুমের সামনে করিডোরে বসে আপন মনে বাগানের সৌন্দর্য বিলাস করছিলাম এতক্ষণ। এমন সময় ওনার আগমনে বেশ বিরক্তিই হলাম। অতঃপর শান্ত স্বরে বললাম, এমনিই বসে মশার কামড় খায়, আপনি এখানে কেন? উনি ভ্রু কুঁচকে তাকালেন। কথার জবাব না দিয়ে আমার পাশে বসে পড়লেন উনি। বেশ গম্ভীর কণ্ঠে বললেন, বুঝলি রোশনি, বড়ই বিয়ে করতে ইচ্ছে করছে। চোখের সামনে ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেল, এটা কি মানা যায়? তুই বল। ঢং করবেন না তো, কিছু বললে বলেন, না হলে বিদেয় হন। ওনার ছ্যাঁকাই তো বাণী শুনে বেশ রাগ হলো, তাই কড়া কণ্ঠেই কথাটা বললাম। উনি কথাটা শুনে যেন আরও ছ্যাঁকা খেলেন। আমার একটু কাছে এসে বসে বললেন, এই যে তুইও ছ্যাঁকা দিলি, আমি এক্ষুনি রাস্তায় বের হলে মেয়েরা হুমড়ি খেয়ে পড়বে, বুঝলি? তারা যদি জানে তোর মতো একটা অভদ্র মেয়ে আমাকে ছ্যাঁকা দিয়েছে, তাহলে কি তোকে আস্ত রাখবে ভেবেছিস? রাস্তার মানুষের রাস্তাতেই দাম পায়, তার জলাজন্ত প্রমাণ আপনি। আমার কথা প্রহর ভাই স্কোয়ার কিউব খেয়ে নিলেন। কাতর কণ্ঠে বললেন, হে বিধাতা, তুমি আমাকে বিয়ে করার তৌফিক দান করো। এই ছ্যাঁকাগুলো আর নিতে পারছি না। আপনি বিদেয় হন প্লিজ। এই কি প্রেম, তুমি এখনো সিগারেট খাওয়া ছেড়ে দাওনি? রিসোর্টের ভেতরে দোলনায় বসে আরামসে সিগারেট টানছিল প্রেম। এমন সময় সারার আগমন কিছুটা বিরক্ত করলো তাকে। সদ্য বিয়ে করা বউয়ের সামনে সিগারেট খাওয়াটা বোধহয় উচিত হবে না, এই ভেবে অর্ধ খাওয়া সিগারেটটা মাটিতে ফেলে দিল প্রেম। অতঃপর করুণ দৃষ্টিতে সারার দিকে তাকালো। সারা তার কাঙ্ক্ষিত উত্তরটা না পেয়ে দোলনায় ধপ করে বসে পড়ল। কি হলো, উত্তর দিচ্ছ না যে? প্রেম নিরপরাধ দৃষ্টিতে তাকালো। সারা যে তার সিগারেট খাওয়ার কথা জানে না বিষয়টা তেমন না। এর আগেও ওর সামনে সিগারেট খেয়েছিল সে, কিন্তু তখন তো ওর কোনো বাধা দেওয়ার অধিকার ছিল না। বাধা দিলেও কখনো শুনতো না সে। অথচ গতকাল তো সে কথা দিয়েছিল সারার কথা শুনবে, মেনে চলার চেষ্টা করবে। প্রেম বলল, সত্যি বলছি, আমি অনেক দিন থেকে খাই না, কিন্তু সকালবেলা এই মনোরম পরিবেশটার সাথে একটা সিগারেট না খেলে চলছিল না। তাই না? ঘরে বউ রেখে ভালোই সিগারেট খাওয়া হচ্ছে। সরি বউ। সারা হাসলো। হাতে থাকা ভাঙা আইফোনটা দিয়ে একটা সেলফি তুলতে গিয়ে দেখলো ফ্রন্ট ক্যামেরা কিছুটা ড্যামেজ হয়ে গেছে। অতঃপর আহত দৃষ্টিতে প্রেমের দিকে তাকিয়ে বলল, তোমার ফোনটা দাও, একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দেই। হঠাৎ প্রেমের মনে পড়লো সে নিজেও ফেসবুক চালায়, কিন্তু অনেকদিন ঢোকা হয় না। নিজের ফোনটা সারার দিকে এগিয়ে দিয়ে বলল, আমরা মুসলিম না, তুমি আর সোশ্যাল মিডিয়ায় নিজের পিক আপলোড দিবা না। সেলফিগুলা এমনিই তুলে রাখো, নিজেই মাঝে মাঝে দেখিও।
সারা খুব খুশি হলো প্রেমের কথায়। প্রেম যে মন থেকে ওকে মেনে নিতে শুরু করেছে এতে এসে অনেক খুশি। ওর থেকে চাওয়ার আর কিছুই নেই। হঠাৎ সারার নজর আটকে গেল প্রেমের পরনে লুঙ্গি আর সাদা সেন্টু গেঞ্জির দিকে। সেখানে একটা অবাক দৃষ্টিতেই তাকিয়ে বলল, তুমি লুঙ্গি পরতে পারো? প্রেম সারাকে দু হাতে আর একটু কাছে আগলে রেখে বলল, কেন, খারাপ লাগছে নাকি? একদম হিরো লাগছে, কিন্তু আমায় ছাড়ো প্লিজ, তোমার মুখে সিগারেটের গন্ধ। খানিকটা নড়ে চড়ে বলল সারা। প্রেম ওকে ছেড়ে দিয়ে বলল, লুঙ্গি পরেও কাউকে হিরো লাগে এটা প্রথম শুনলাম। সারা খানিকটা আহত হলো। আরে বেটা, ধরছিস যখন ছাড়লি কেন? এটা তো কথার কথা বললাম যে সিগারেটের গন্ধ আসছে, তোর উচিত আরও কাছে টেনে নেয়া। বেটা আনরোমান্টিক। সারা অতপর দাঁড়িয়ে বলল, যে কাজের জন্য তোমায় খোঁজ করছিলাম সেটাই তো বলা হয়নি। ভাইয়া তোমাকে ডাকতে পাঠিয়েছিল, তাড়াতাড়ি আসো। কোন ভাইয়া? আর বাদ দাও তো, তোমায় অনেক স্নিগ্ধ লাগছে সারা। শাওন নিছো ভালো কথা, কিন্তু চুল তো এখনো শুকায়নি। প্রেমের কথায় সারা যতটা না খুশি হলো তার থেকেও শতগুণ লজ্জায় মিয়ে গেল সে। আজ প্রথম বোধহয় প্রেম ওর সৌন্দর্যের প্রশংসা করছে। সারা দেখতে যথেষ্ট সুন্দরী, বরং যথেষ্ট থেকেও বেশি বলা যায়। কিন্তু প্রেম এতদিন এই সুন্দর রমণীর দিকে ভুলেও অন্তরের দৃষ্টিতে তাকায়নি। আজ প্রেম সেই লজ্জাময়ী রমণীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। একবার ভালো করে সারার দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখলো একটা হালকা টিয়া কালারের শাড়ি পরেছে সে, কপালে ছোট্ট একটা কালো টিপ, ভদ্রতার আসন নিয়েছে। মাথার চুল দেখে মাঝে মধ্যে দু এক ফোঁটা পানি ঝরছে সপ্তবনে। ঘন কৃষ চুলে কৃত্রিমতার বিন্দুমাত্র ছাপ নেই, কিন্তু সে সবসময় নিজেকে আপডেটেড রাখে। যুগের সাথে তাল মেলানোর মতো সব যোগ্যতা আছে ওর। এই সুন্দরী পৃথিবীতে এত ছেলেকে রেখে আমার মতো সাধারণ একটা ছেলের প্রেমে কিভাবে পড়তে পারল, সেটাই ভেবে পাচ্ছে না প্রেম। হঠাৎ প্রেমের চোখ আটকে গেল সারার থুতে থাকা সেই ছোট্ট কালো তিলে। চোখ ধাঁধালো সে তিল প্রেমকে ভীষণ আকর্ষণ করছে। এদিকে প্রেমের নেশালো দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সারার শ্বাস প্রশ্বাসের গতি হু হু করে বেড়ে গেল। নিউরনে বিদ্যুতের মতো জানান দিল খুব তাড়াতাড়ি তাদের বোঝাপড়াটা আরও দৃঢ় হবে। সারা বলল, প্রহর ভাই ডাকছে, চলো। প্রহর ভাইয়ের নাম শুনে চমকে উঠল প্রেম। আচমকা সারার কপালে ভালোবাসার পরশ এঁকে বলল, আগে বলবে না, দেরি হয়ে যাচ্ছে, উঠো। প্রেমের কাণ্ডে ভ্যাবলার মতো তাকিয়ে রইল সারা। এটা কি হলো? আশ্চর্য! আমার এখন লজ্জা পাওয়া উচিত নাকি রাগ করা উচিত? রোদ্দোজ্জ্বল দিন, সকাল সকাল থাই গ্লাস ভেদ করে এক ফালি সূর্যরশ্মি আমার নিষ্পাপ ঘুমটার 12টা বাজিয়ে দিল। ঘুম ভেঙে যাওয়ায় যতই না রাগ করলাম তার থেকেও বেশি আনন্দে মনটা ভরে উঠল যেন। রাগের মাথায় বিছানা থেকে উঠে জানলাটা খুলে দেয়া মাত্র এক ফালি মিষ্টি কিরণের আমার চোখ মুখ কুঁচকে গেল। সাথে সাথেই রাগ কর্পূরের মতো উবে গেল। হালকা অন্ধকার থাকা রুমটা এবার ঝকঝকে রূপ ধারণ করা মাত্র আমার চোখ আটকে গেল বিছানায় পা বরাবর টাঙানো একটা ছোট্ট ব্যানারে। সেখানে টাঙানো আছে হাস্যোজ্জ্বল একটি মেয়ে শাড়ি পরিহিত ছবি। মেয়েটি আর কেউ না, সেটা আমি। কিন্তু আমি ভেবে অবাক হলাম যে ঘুমানোর আগে মনে করে দরজা লাগানোর পরে ওই ব্যানারটা আসলে কোথা থেকে? রুমে ভূতটুত নেই তো? দূর, ভূত আসবে কোথা থেকে? আর আমি তো এইসবে বিশ্বাসই করি না। তবে ছবিটার দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বুঝলাম এটা আমার 2 বছর আগের ছবি। পয়লা বৈশাখে স্কুলের ফাংশনে অ্যাটেন্ড করতে গিয়ে এই পিকটা প্রেম তুলেছিল। তাহলে কি এটা প্রেমের কাজ? না, ও তো এইসব করার মানুষ না। এইসব ওলট পালট ভাবনা মাথায় আসতেই দরজায় করাঘাত করলো কেউ। আমি ব্যানারটা ঝটপট নামিয়ে দরজা খুলতেই চোখ আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা এক সুদর্শন পুরুষের কাছে। তিনি প্রহর ভাই। ওনার উজ্জ্বল শ্যামলা গায়ে হোয়াইট শার্টটা যা মানিয়েছে না, পুরাই হিরো। মাথার হালকা ছোট ছোট ভেজা চুলগুলো সদ্য গোসল করা স্পষ্ট প্রমাণ দিচ্ছে। খোঁজা খোঁজা দাড়িগুলো ভিজে চিকচিক করছে। বুকের দুটো বোতাম খোলা থাকায় ওনার উদম বক্ষের লোমশ শক্তপোক্ত শেপটা ভালো করে আন্দাজ করতে পারলাম। মোটামুটি 5 সেকেন্ড ধরে এইসব স্ক্যান করতেই প্রহর ভাই মাথায় ঠাস করে একটা বাড়ি মেরে বললেন, আমি কি তোর বিয়ে করা বর? একদম নজর দিবি না বলে দিলাম। আমার বউয়ের হকে কারো হস্তক্ষেপ বরখাস্ত করব না। মায়ের খেয়ে ইতিমধ্যে আমার মাথার রাগ তুঙ্গে। সাথে ওনার এসব ফালতু কথায় রাগটা আকাশ ছুতেই আমি একটা ভুল কাজ করে ফেললাম।
রাগেশ্বরে বললাম, সদ্য গোসল করে নিজেকে হিরো বানিয়ে একটা মেয়ের রুমে ঢুকে পড়েন, আর আমি তাকিয়ে দেখলেই দোষ? নিজের চরিত্র গঙ্গার জলে ধুয়ে আসুন আগে। কথাটা বলার পর বুঝতে পারলাম ভুল জায়গায় ভুল কথাটা বলে ফেলেছি। আমার কথার পরিপ্রেক্ষিতে প্রহর ভাই একটু ভাব নিয়ে মাথার চুলটা এলোমেলো করে আবারও উপরে তুলে দিতেই বললেন, তুই কি ইনডিরেক্টলি আমায় হিরো বলছিস? যদিও নিজের কয়েকটা গানের শুটিং করেছি আমি, আবার একটা মুভির হিরোর চরিত্রে অভিনয় করার অফার পেয়েছিলাম, বাট ইউ নো, প্রহর খান এসব খ্যাত মার্কা মুভি করে না। আর নিজের চোখকে সংযত রাখ। বলা তো যায় না ওই চোখ দিয়ে আমার মতো নিষ্পাপ ছেলেকে পটিয়ে বিয়ে করে নিলি। ওনার আকাশ কুসুম মার্কা কথা শুনে নিজেই নিজের মাথায় একটা চাটি মারলাম। অতপর পা দিয়ে নিজেকে উঁচু করে ওনার ভেজা শার্টের কলার চেপে ধরে রুষ্ট কণ্ঠে বললাম, দেখুন প্রহর ভাই। কি দেখবো? তুই কি কোনো দেখার জিনিস? নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল প্রহর ভাই। আমি এসব পাত্তা না দিয়ে আরও শক্ত করে কলার চেপে ধরে বললাম, নিজেকে আয়নায় দেখেছেন কখনো? একবার দেখে তারপর আমার সামনে এসে দাঁড়াবেন। আর কি বললেন জানি? আমি আপনাকে পটিয়ে নেব? আস্তাগফিরুল্লাহ, আপনার মতো চরিত্রহীন লোককে ইহকালে বিয়ে করা সম্ভব না আমার। ইহলোকে করলে পরলোকে একদম ফ্রি পাবি। প্রহর খান কিন্তু সবসময় অ্যাভেলেবল না। বারবার প্রহর খান করবেন না তো, আপনি একটা শাকচুন্নি। শাকচুনি তো মেয়েরা হয় পাগলি। বারবার এমন ভুল কথা বলায় ওনার সামনে ঠিকই অপমানিত হই কেন বুঝি না। ওনার থেকে কথাটা শোনা মাত্র নিজেকে সামলে নিয়ে শার্টের কলার ছেড়ে দিল। সাথে সাথে আমার পা চেপে ধরলেন উনি। ওনার খাম্বা পায়ের তলায় নিজের ছোট ছোট নির্দোষ পা দুখানা আটকাতেই আর পিছিয়ে যেতে পারলাম না। তার আগেই পড়ে যাব এমন সময় কোনোভাবে ওনার বাম হাতটা শক্ত করে ধরলাম, কিন্তু শেষ রক্ষা আর হলো না। নিজেকে তো উনি আটকাতে পারলেন না, বরং উনি সরাসরি আমার উপর বিছানায় পড়ে গেলেন। ভাগ্যিস বিছানাটা ছিল, না হলে এতক্ষণে ইহলোকের মায়া ত্যাগ করে হাওয়া হাওয়া লাগতো। কিন্তু বিছানায় পড়ে যাওয়া মাত্র ওনার ৮০ কেজি ওজনের শরীরটা আমার উপর পড়তেই বুঝলাম মাসে কয়দিন যায়। এত দ্রুত সবকিছু ঘটে যাওয়ায় নিজেকে সামলে নেওয়া দুষ্কর হলো। এদিকে ওনার শরীর আমার উপর পড়ায় প্রাণ পাখি যেন উড়ে গেল। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হতেই লক্ষ্য করলাম ওনার ছোট ছোট বিস্ময় ভরা চোখ দুটো ঠিক আমার চোখের সামনে, যা দেখে শ্বাস প্রশ্বাস আরো বন্ধ হওয়ার উপক্রম হলো।